লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র বোন আমার মিস বাবলির 23তম জন্মদিন। আপনার ওকে আশীর্বাদ করুন। ওর জীবনের প্রতিটি মুহূর্ত যেন সবুজ সুন্দর হয়ে হাসি আর আনন্দে ভরে ওঠে। এখন আপনাদের সামনে বার্থডে পার্টি শুরু করছে মিস বাবলি। আমার স্পেশাল গেস্ট আমি সানিয়ার বিলাস না আসা পর্যন্ত আমি কিন্তু বার্থডে পার্টি শুরু করব না। ঠিক ঠিক বাবলি, ঠিক। বিলাস আর সানি না আসা পর্যন্ত, ওরা যদি ভোর রাতে আসে তাহলে ভোর রাতে পার্টি শুরু হবে। জানিস ছোটদা, আর সানি না আমাকে একটা হীরের আংটি গিফট করবে বলেছে। আর বিলাস নিজেই তো একটা গিফট হয়ে তোর জীবনে আসতে শুরু করেছে। তুই ভুলে যাচ্ছিস কেন বল? না না ছোটদা না, আমার বিয়ের ব্যাপারটা নিয়ে আমি আরেকটু ভাবতে চাই। তোর ভাবনার ঘুড়িটা যতই দূর আকাশে উঠুক না কেন, লাটাইটা কিন্তু আমার হাতেই আছে। ছোটদা হ্যাঁ, ভাব ভাব, তুই আরো ভালো করে ভাব। আমি ততক্ষণে আমার এই বাড়ির গেস্টদের সামনে রাখি। কি বলতে চাই ছোটদা? সানিকে ভুলে গিয়ে বিলাসকে আমি, কিন্তু কিন্তু না, ইম্পসিবল। বিলাসের চেয়ে সানি আমাকে অনেক বেশি ভালোবাসে, আর সানি আমাকে Happy birthday to you, my heart. Happy birthday to you. এই প্লাস্টিক ফুলের মতো তোমার সারা জীবন রঙিন ও সুন্দর হয়ে উঠুক। প্লাস্টিকের ফুল? হ্যাঁ হ্যাঁ ডার্লিং, অরিজিনাল ফুল তো দুদিন পরে শুকনো হয়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু এই ফুল কোনোদিন নষ্ট হবে না। সারা জীবন তোমার আমার মতো চির রঙিন এবং উজ্জ্বল হয়ে থাকবে। এবার চোখ বন্ধ করো তো দেখি। কেন কেন চোখ বন্ধ করবো? করোই না। ওকে ওকে, আমি চোখ বন্ধ করলাম। এবার একটা হাত বাড়াও তো দেখি। হাত? হ্যাঁ, আঙুলটা দেখি দেখি দেখি। এবারে চোখটা খোলো তো। খোলো খোলো খোলো। ও হাউ নাইস! এটাই বুঝি তোমার সেই? ইয়েস, হীরের আংটি। ও মাই গড, আমি তো কোনোদিন আশাই করি যে তোমার থেকে আমি এমন সুন্দর একটা হীরের আংটি গিফট পাবো। শুরু হীরের আংটি কি বলছো? চাইলে আমি তোমাকে হিরে দিয়ে একবারে মুড়িয়ে দিতে পারি। আরে হংকংয়ে যেমন হীরের বিজনেস আছে। এই যে কথায় কথায় ভুলে গেলাম, আমাকে তো একটু সিঙ্গাপুর যেতে হবে। সিঙ্গাপুর? হ্যাঁ, আর বলো না, কিছুক্ষণ আগে আমাকে মেসেজ করছে সিঙ্গাপুরে একটা আর্জেন্ট মিটিং আছে, বাবা সেখানে অ্যাটেন্ড করতে পারবে না, মানে ড্যাডি। তো সে কি, আমার বার্থডে পার্টি আর তুমি থাকবে না? আরে মন খারাপ করবে না ডার্লিং, মন খারাপ করবে না। আমি সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি তোমাকে নিয়ে একটা 9 স্টার হোটেলে বিরাট পার্টি দেবো, যা কেউ কখনো কল্পনা করতে পারবে না। আজ তাহলে আমি আসি ডার্লিং। আরে 9:40 আমার ফ্লাইট আছে, আবার ম্যানেজার ওখানে অপেক্ষা করছে। সানি, আমি তাহলে চললাম। একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না। চলে গেলে হে মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না। একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না। চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না।
সময় চলে যাই বলতে নেই, বলতে হয় আসছি। ওকে বাই। ছেলেটা কে রে? আরে ওই তো আমার সেই সানি। তোর সানি? হ্যাঁ, আরে ও সিঙ্গাপুরে একটা আর্জেন্ট মিটিং আছে বলে চলে গেল, আর একটু আগে আসলে তোর সাথে আমি ওর পরিচয় করিয়ে দিতাম। সিঙ্গাপুর? হ্যাঁ, এই দেখ দেখ সানি আমাকে একটা হীরের আংটি গিফট করেছে, দেখ ছোটা দেখ। হীরের আংটি? এটা কে বলে হীরের আংটি? এটা একটা ওই 50,000 টাকা দামের সিটি গোল্ডের আংটি। কি বললি? তার মানে সানি একটা চিটার, ঠকিয়েছে, আর আমি ওই ইডিয়েটের মতো 50 আমুকে পাকেটে বসে আছিস। কি বুঝলি? সানিকে আমি ছাড়বো না ছোটদা, যেভাবেই হোক এই অপমানের আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ নিবি, চরম প্রতিশোধ। কিন্তু কিভাবে কিভাবে ছোটদা, কিভাবে? বিলাসকে বিয়ে করে। না, কিছুতেই না, কিছুতেই না ছোটদা। Happy birthday to you. Many many returns of the day, বাবলি। এই নাও বাবলি, তোমার জন্মদিনে আমার এই ভালোবাসার উপহার। কি হলো বাবলি, তুমি মুখ ঘুরিয়ে নিলে কেন? আমার এই ক্ষুদ্র উপহার তোমার পছন্দ হয়নি? আমার বাবলি বোন দিবস রজনী তোমাকেই তো গিফট বানিয়ে হৃদয় ফুলদানিতে সাজিয়ে রেখেছে। বাবলি চায় আজই তোমাদের বিয়েটা সেরে ফেলতে। ছোটদা, লজ্জা পাচ্ছিস কেন বল? তুই হয়তো ভাবছিস বিলাস তোকে এই আবদার মেনে নেবে কিনা। আরে নেবে রে বোন, নেবে। বিলাস অত্যন্ত ভালো ছেলে, তোকে ভীষণ ভালোবাসে, আর তুই চাইলে বিলাস কখনো আপত্তি করবে না। আমি আপত্তি না করলেও কিন্তু আমার বাড়ির লোকের একটা অনুমতির প্রয়োজন আছে দাদা। ও, তো বাড়ির লোকেদের একটা প্রয়োজন আছে। ঠিক আছে, না হয় আমি, ঠিক আছে, এ বিয়েতে তোমার যখন আপত্তি আছে তখন না হয় আমি কথাটা উইথড্র করে নিলাম। উইথড্র নয় দাদা, আপনি অ্যারেঞ্জ করুন। আজই আমি বাবলিকে বিয়ে করব, বাট ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? বিয়েটা হবে শুধু রেজিস্ট্রি ম্যারেজ, কোনো আড়ম্বর বা জাঁক জামক যেমন না হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি ফোন করে ম্যারেজ রেজিস্টারটা আমি রেখে নিচ্ছি। আর বাবলি, এবার তোমার জন্য শুরু কর। ওকে ছোটদা, ওকে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আই এম সো সরি ফর দ্য লেট। আজকের এই শুভ সন্ধ্যায় নৃত্যগীত পরিবেশন করছে আমার বোন মিস বাবলি। দাঁড়ান, নাচ গান করনের আগে ওই লাল পানি পান কইরা দিলটারে রঙিন কইরা নিন। মেম সাহেব, সাহেব আপনি বি ধরুন। এই, কে তুমি? আমি তাহের আলী গো সাহেব, ক্যাটারারের লোক। ঠিক আছে, ঠিক আছে, যাও ঠিকঠাক ভাবে কাজ করো। সে তো করুম গো সাহেব, আর সেই সাথে এই মেম সাহেবের একটু নাচ গান জম্পেস কইরা মৌজ কইরা নি। নীল 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 শুরু করুন তো মেম সাহেব, শুরু করুন। এবার তাহলে শুরু করো। ओके। सात समंदर पार मैं तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। सात समंदर पार मैं तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। जुल्मी मेरी चाल, ओ जुल्मी मेरे चाल, तेरे कदमों के नीचे आ गई। सात समंदर पार मैं तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई।
বলে আমি গুলি করে দেবো। অন্ধকার চোরা কুটুরি থেকে তুই বেরোলে কি করে? তা তো জানি না, খিদের তৃষ্ণায় অবসন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ করে একটা থপে চিন্তাটা ভেঙে গেল। দেখলাম বাইরের দরজাটা খোলা, একটা বাইরে আলো ভিতরে প্রবেশ করছে। দুটো দরজার কাছে গিয়ে দেখলাম দরজাটা সম্পূর্ণ খোলা। নিশ্চয় কেউ দরজাটা খুলে দিয়েছে, কিন্তু কে আছে? আমার হাত দিয়েই তোর চরম শাস্তি দিতে চায়। তাই তো থোদা অন্ধকার ঘরটার দিকে বার হয়ে থোদা তোর ড্রয়িং রুমে ঢুকে সেখানে টেবিলে রাখাই পিস্তল আমি নিয়ে ছুটতে বাতার উঠতে তোদের দুই শয়তান এদিকে শেষ করে দিয়ে আমি নতুন করে বাঁচতে চাই। আমায় মেরো না বড়দা, আমার কোনো দোষ নেই, আমায় মেরো না। এই লোকটা তোমার বড়দা? তবে যে বলেছিলে তোমার বড়দা মারা গেছে। বিলাস বিলাস, এ ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে আলোচনা করবো। বাবলি তুই ভিতরে নিয়ে যা। পরে আর কি কইবেন সাহেব? আমাকে তো মনে হইতাছে এটা একটা মরা মানুষ জ্যান্ত হইয়া আপনাকে ঘাট মটকাইতে আইতাছে। তুই থাকি মাতাল হয়ে ওদের তলে তাল ঠোকা হচ্ছে। আমি তোদের সবাই গুলি করবো। না না আমার মেরো না, আমার মেরো না। মরি নাই, আমি মরি নাই, আমি মরি নাই। আল্লাহ আমারে বাঁচাই দিতে, আল্লাহ আমারে বাঁচাই দিতে। মরি নাই, আমি মরি নাই। আওয়াজ কান্দ গুলি চালালাম বলে তো মরলো না। মরবে কেমন করে দাদা? তুমি যে ভুল করে সেই নকল পিস্তল নিয়ে চলে এসেছো। নকল পিস্তল দিয়ে নকল পিস্তল দিয়ে সাধারণ নাটক করে মিথ্যে খুনের দয়ে একদিন পবিত্রকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। এটা হচ্ছে সেই পিস্তল। এই পিস্তল দিয়ে আমি তোমাকে এই তুই কি করলি ছোটদা? বড়দাকে তুই সত্যি সত্যি মেরে ফেললি? আরে এসব কি হচ্ছে বাবলি? বাবলি প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। প্লিজ তুমি চলো, তুমি চলো আমার ঘরে, তুমি রেস্ট করবে। চলো 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 চলো। আমি কি করলাম? এই সোনা ডিম করা হাঁসটাকে আমি মেরে ফেললাম। তোর নামে যে সম্পত্তিগুলো এবার যে হাতছাড়া হয়ে গেল। আরে কাঁদবেন না, কাঁদবেন না সাহেব। এই কথা মনে নাই? মরে নাই, বেঁচে আছে। আর পয়সাও নাই। আরে মরে নাই, বাইচাও নাই, কোন পজিশনে আছে? মাঝামাঝি সাহেব, মাঝামাঝি। মাঝামাঝি পয়সা মানে? আরে আপনি চাইলে এই কথা মাইরা যাবে, আর আমি চাইলে এই কথা বাইচা যাবে। তুমি চাইলে মানে? আমার কিছু টুকটাক করণে হ্যাঁ মন্তর জানা আছে। আচ্ছা, এমনকি জড়িবটি দিয়েও আমি চিকিৎসা করতে পারি। আল্লাহর কিরা সাহেব, আপনি যদি আমারে 3টা দিন সময় দেন, হ্যাঁ এ কত্তারে আমি বাইচা দিতে পারি। তাই? তার জন্য কিন্তু অন্ধকার ঘর চাই। অন্ধকার ঘর? আর আপনিও সেইখানে যেতে পারবেন না।
যতক্ষণ না ওই কর্তা পয়সা ওঠে। আচ্ছা ঠিক আছে মিয়া, ঠিক আছে, তাই হবে। এসো আমরা দুজনে ওকে অন্ধকার ঘরে নিয়ে যাই। অন্ধকার নেমেছে, সারা সংসার জুড়ে নেমেছে দুঃখ হতাশার নিকট আর গাঢ় অন্ধকার। একটা মাত্র দুর্ঘটনায় এই সংসারে সবটুকু হাসি আনন্দ কেড়ে নিয়ে সুখের স্বর্গটাকে দুঃখের সাগরে ভরিয়ে তুলেছে। পুরো সংসারটা অন্ধকারে ভরে যেতে পারে না গো ছোট দাদা বাবু। সূর্য তো একটাই হরিদা, সেই সূর্য যদি অস্ত চলে যায় তাহলে সারা দুনিয়াটা যে অন্ধকারের জন্য ভরে যাবে। আমাদের বরটা ছিল এই সংসারের একমাত্র সূর্য, আর সেই সূর্য যদি অস্ত যায় তাহলে আমাদের জীবনটা যে অন্ধকারের জন্য নেমে আসবে। তুমি ইউনিভার্সিটি যাবে না? কেমন করে যাব হরিদা, আমি কেমন করে যাব? ইউনিভার্সিটি যাওয়া আসার খরচ, টিউশনির খরচ সবটাই তো এতদিন ধরে বসেছে। কিন্তু আজ পর্দার এইরকম অবস্থায় আমি কার কাছ থেকে খরচের টাকা চাইবো? তাহলে কি তুমি লেখাপড়া ছেড়ে দেবে ছোট দাদা বাবু? লেখাপড়াচ্ছে এই সংসারটাকে বাঁচানো আমার কাছে বড় কর্তব্য। তাই আমি ঠিক করেছি লেখাপড়ার স্বপ্ন মুছে ফেলে আমি চাকরি করব। বৌদি একা সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর মেজদাও যে কোটায় হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল তারও কোনো খবর পাওয়া যাচ্ছে না। ছোট দাদা বাবু তুমি? আমি চাকরি খুঁজে চললাম হরিদা। আর ওই বৌদি যদি জিজ্ঞাসা করে তুমি বৌদিমণিকে বলো আমি লেখাপড়া শিখতে ইউনিভার্সিটি যাচ্ছি। বাবু লেখাপড়া শিখতে ইউনিভার্সিটি না, কেমন করে এই মিথ্যে কথাটা বলি গো ছোট দাদা বাবু? চোখের সামনে একটা দুঃস্বপ্নকে ঝরে যেতে দেখে বুকটা যে আমার ফেটে যাচ্ছে, তবুও তুমি যখন বলছো এ কথা আমি কাউকে বলবো না। কি কথা রে হরি? ও কিছু না করতে বাবু, আমি এখন যাই। বৌদিমণি বরদাদা বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, বাড়ির সব কাজ পড়ে আছে, সেগুলো আমি এক এক করে ছেড়ে ফেলি, এক এক করে ছেড়ে ফেলি। সবাই সব কিছু আমার কাছে লুকোতেই ব্যস্ত। এক এক সময় মনে হয় আমি যেন এই সংসারের কেউ নই। এইসব আজ খুবই ভাবনাগুলো তুমি তোমার মন থেকে সরিয়ে রাখো, এতে যে তোমার শরীরের অনেক ক্ষতি হবে। শরীর খারাপের বাহানা দিই তোমরাই তো আমাকে অকর্মণ্য করে তুলেছ, কিন্তু এভাবে এই সংসারে শোকেসে সাজিয়ে রাখা একটা রক্ত মাংসে গড়া পুতুল হয়ে আমি আর বাঁচতে চাই না চেতনা। কে বলেছে বাবা, কে বলেছে আপনাকে শোকেসে সাজানো রক্ত মাংসের একটা পুতুল? আপনি তো হলেন এই সংসারের একটা বট বৃক্ষ। আপনার স্নেহ ছায়ার তলায় যে আমরা সবাই বিপদ থেকে মুক্ত আছি, সুস্থভাবে বেঁচে আছি। আমি যদি এই সংসারের বটবৃক্ষ হয়ে এই সংসারটাকে আগলে রাখতে পারতাম তাহলে আমার বিলাস এভাবে নিরুদ্দেশ হয়ে যেত না। আমার বিবেক এইভাবে উন্মাদের মতো জীবন যাপন করত না। বাবা, বৌমা, তুমি তো বিবেককে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলে, ডাক্তার কি বলেছে মা? মানে ডাক্তার ডাক্তার বলেছেন। কি বলেছে মা? মানে বলো কি বলেছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো কি বলেছে ডাক্তার? ব্রেন অপারেশন করতে হবে, আর তার জন্য লাগবে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? বৌমা, তুমি যত শীঘ্রই সম্ভব বিবেকের অপারেশনটা করাতে হবে। তুমি টাকা পয়সার বন্দোবস্ত করো বৌমা। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো বাবা? আপনার ছেলের অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই। এদিকে ঠাকুর হঠাৎ করে নিরুদ্দেশ
শেষ হয়ে গেল, সে যদি থাকতো তাহলে না হয় একটা টাকার ব্যবস্থা সে করেই দিত। বিলাস না হয়ে চলে গেছে যাক বৌমা, তাই বলে তোমার গায়ের গয়নাগুলো তো আছে, ওই গয়নাগুলো বিক্রি করলে নিশ্চয়ই 2 লাখ টাকা পাওয়া যেতে পারে। আর আমি আমার এই গয়নাগুলো আমি সব আমি বিক্রি করে দেবো বৌমা। না না মানা, আপনার শাশুড়ির দেওয়া এই চিহ্ন, এই স্মৃতির চিহ্নটুকু আপনি দয়া করে বিক্রি করবেন না বৌমা। আমার এই সামান্য স্মৃতিটুকুর চেয়ে যে আমার সন্তানের মূল্য আমার কাছে অনেক বেশি বৌমা। মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বৌমা। হ্যাঁ বলুন। শাশুড়ির গয়না বিক্রিতে কি তোমার আপত্তি, নাকি তোমার নিজের গয়না বিক্রি করতে চাও না বলেই? বাবা, আমি তোমাকে বলছি মা, তুমি গয়না বিক্রির ব্যবস্থা করো বৌমা, গয়না বিক্রির ব্যবস্থা করো। আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দেবো বৌমা, আমি সব গয়না, আমার একটা করে সব গয়না আমি বিক্রি করে দেবো বৌমা, আমি বিক্রি করে। না মা না, আপনাকে কোনো গয়না বিক্রি করতে হবে না মা। বাবা বাবা, আপনি মাকে একটু বোঝান না। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বৌমা। হ্যাঁ বলুন না বাবা। তোমার শাশুড়ির গয়না বিক্রি করতে কি তোমার আপত্তি, নাকি তোমার নিজের গয়না বিক্রি করতে চাও না বলেই? আপনি কি বলছেন বাবা, কি বলছেন আপনি? আমার স্বামীর অসুস্থতার কথা না ভেবে আমি আমার এই সামান্য কয়েক টুকরো সোনার কথা ভাববো? সেটাই তো আমার মনে হাজারো প্রশ্ন বৌমা। সেদিনের তোমার সাথে আজকের তোমাকে আমি মেলাতে পারছি না কেন? গয়না বিক্রি করতেই বা তোমার আপত্তি কেন? আদৌ তোমার গয়নাগুলো তোমার কাছে আছে তো? কেন থাকবে না বাবা? আমার গয়না সব গয়না আমার কাছেই আছে বাবা। তোমার কথা আমি বিশ্বাস করলাম বৌমা, আর সেই সাথে মনে মনে আমি একটু সত্যিও পেলাম। গয়নাগুলো যখন আছে তখন আর আমাদের বিবেকের ব্রেন অপারেশনটা আটকাবে না। আমার বিবেকের ব্রেন অপারেশনটা আটকাবে না বৌমা, আটকাবে না। বাবা বাবা বাবা, তুমি যত তাড়াতাড়ি পারো বৌমা বিবেকের ব্রেনটা অপারেশন করাও। আমাকে আপনি ক্ষমা করুন বাবা, এই জীবনে প্রথমবার আমি আপনাদের কাছে মিথ্যে কথা বললাম। ওগো ঠাকুর তুমি বলে দাও এখন আমি কি করব? আমাকে তুমি শক্তি দাও, শক্তি দাও। ও জাগত অন্তর্যামী, ও জাগত অন্তর্যামী, তুমি আছো জানি নিশিদিন যামি, তুমি আছো জানি নিশিদিন যামি, তুমি মোর হৃদয় স্বামী, ও জাগত অন্তর্যামী, ও জাগত অন্তর্যামী। অক্ষয় করম সিঁদুর শিখিতে মন যেন ভরে থাকে প্রেম আর প্রীতিতে,
সরোজানি। সুন্দর আপনার কণ্ঠস্বর। একে আপনি আবার বিছানা ছেড়ে কেন উঠে আসতে গেলেন? আপনি যে এত ভালো গান গাইতে পারেন তা তো জানতাম না। একটু একটু করে আপনি সব কিছু জেনে যাবেন, কিন্তু আমি যে আপনাকে বলেছিলাম যে আমার সঙ্গে আপনি আগে করে কথা না বলতে, সে কথাটা নিশ্চয়ই একেবারে ভুলে বসে আছে। সরি, এবার থেকে আমি মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তুমি এমন দুঃখের গান গাইছিলে কেন? তোমার কিসের এত দুঃখ? আমার? হ্যাঁ? আরে না না, আমার কোনো দুঃখ নেই। ইটস ওকে। যারা জীবনের দুঃখের কাছে হেরে যায় তারাই দুঃখের অজুহাত দিয়ে পরাজয়টাকে আড়াল করতে চায়। আই মিন, দুঃখেরই আরেক নাম হেরে যাওয়া। তাই বুঝি? তাই আমি চাই আর কখনো তুমি হেরে যাওয়ার গান গাইবে না, তুমি গাইবে জীবনের গান। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আপনি এমন করছেন কেন? কি হয়েছে, কি হয়েছে আপনার? আপনি এক কাজ করুন না, আপনি এখানে বসুন, বসুন, আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি, দেখুন সবকিছু একেবারে ঠিক হয়ে যাবে। বসুন বসুন। কে হলো? এমন করে আমার দিকে তাকিয়ে থেকে কি দেখছেন বলেন তো? তোমাকে। আমাকে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি যেন আমার কত দিনের চেনা। কাছের মানুষকেই তো চেনা বলে মনে হয়। আমি যে তোমার সবচেয়ে কাছের মানুষ, আমার সাথে যে তোমার জন্ম জন্মান্তরের সম্পর্ক গো, ওই বিধাতা পুরুষ তোমার আমার জীবন যে এক সূত্রে বেঁধে দিয়েছে। Stop it! Stop it! এইভাবে বারে বারে তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে না। আমি আগেও বলেছি আমি তোমাকে চিনি না, জানি না, চিনতেও পারছি না। একটু ভালো করে তুমি ভেবে দেখো, তুমি জানার চেষ্টা করো, দেখবে তোমার সবকিছু মনে পড়ে যাবে। কি কথা? কার কথা? আমার কথা, তোমার লক্ষ্মীর কথা। লক্ষ্মী? কি আমার লক্ষ্মী? আমি গো তোমার লক্ষ্মী গো, লক্ষ্মী। না, তুমি আমার লক্ষ্মী? হ্যাঁ গো হ্যাঁ, যাকে একদিন তুমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করে এই বাড়িতে এনেছিলে, যাকে তুমি বলতে আমি নাকি তোমার ভাগ্য লক্ষ্মী, যে একে অনেকক্ষণ ধরে ঠাকুর ঘরে বসে থাকলে তুমি এসে বলতে সারাক্ষণ শুধু সংসার আর ঠাকুর দেবতার পায়ে মাথা গুঁজে পড়ে থাকলে চলবে? আরে বাবা, এই দানবটার দিকেও তো একটু। কি হলো থামলেন কেন? বলুন
বলো, আরে আরো একটু ভেবে দেখার চেষ্টা করো। আমি যে তোমার মধ্যে একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে তোমার এই বিস্মৃতির অন্ধকারে যে স্মৃতিটুকু আছে তা সেখানে আমি একটুখানি আঁচড় কাটতে পারছি। কিন্তু আমি যে পারছি না লক্ষ্মী, এত চেষ্টা করেও আমার মনের হাজারো প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। কি প্রশ্ন? তোমাকে আমার এত চেনা মনে হলেও কেন তোমার আমার সম্পর্কটাকে আমি চিনতে পারছি না? তোমার মাঝে আমার এই ছন্দহীন হৃদয়টাকে আমি মিলাতে পারছি না। আমি কি সত্যি কোনো মানুষ, নাকি চেতনাবিহীন একটা জড় বস্তু? আমি ভেবেই পাই না আমি কি, আমি কে, আমি কার? না, শোনো, তুমি একটু ধৈর্য ধরো, দেখবে আমি তোমার মনের সমস্ত প্রশ্নগুলোকে আমি একটা একটা করে উত্তর খুঁজে এনে আবার আমি তোমার কাছে ফিরিয়ে দেব। আমি প্রমাণ করে দেব তুমি শুধু আমার। হরে কৃষ্ণ। এই কি অনাচার! অনাচার মানে? বনের পাখিকে যত সহজে পোষ মানানো যায়, অত সহজে কি একটু বাইরের লোককে পোষ মানানো যায়? বাইরের লোক মানে? বাইরের লোক আপনি কাকে বলছেন কাকা? ওই ছোকরাকে, যাকে তুমি বিবেক বাবাজি ভুল করে বসে আছো। কাকা বাবু, ও আসলে বাইরের লোক। অবিকল বিবেক বাবুর মতো দেখতে। থামুন আপনি। আর এসব বাজে কথাগুলো আপনাকে কে বলেছে? না না, আমরা বলিনি বৌমা। এইসব কথা যে বসে আছে নিন্দে কুড়েরা পাড়া প্রতিবেশীরাই তো রটাচ্ছে। তোমরা কি আমার পর? হরে কৃষ্ণ। বলছিলাম কি কাকা বাবু, আমি না ভীষণ একটা বিপদে পড়ে গেছি। যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন। কেন করবো না বৌমা? তা আমি তোমায় কিভাবে সাহায্য করি বলো বৌমা? মানে বলছিলাম কি, আমাদের বাড়ির দলিলটা তো আপনার কাছে রাখাই আছে। তা নিয়ে তো আমরা বেশ কিছুটা টাকা নিয়েছি। তা আপনি যদি আমাকে আরো 3 লাখ টাকা দিয়ে আমাকে একটু সাহায্য করতেন। কি করে হয় বৌমা? তোমাদের এই ঘর বাড়ি যা আনুমানিক মূল্য হওয়ার কথা, তার থেকে তো বিবেক বাবাজি বেশি নিয়ে বসে আছে। বেশি মানে? আমি তো জানি আপনার কাছ থেকে মাত্র 6 লাখ টাকা নেওয়া হয়েছে। তার জন্য আপনি একটা সাদা কাগজেও সই করিয়ে নিয়েছেন। হ্যাঁ, নিয়েছিলাম তো। আর সেই সাদা কাগজে সই করেই তো কালো কালিতে পরিষ্কার করে লেখা আছে বিবেক বাবাজি টাকা নিয়ে এসছে 20 লাখ টাকা। 20 লাখ টাকা? এই তো সেই কাগজ। দেখো দেখো, ভালো করে দেখো। কিন্তু আমি তো জানতাম আমার স্বামী আপনার কাছ থেকে মাত্র 6 লক্ষ টাকা নিয়েছে। তোমার স্বামীর কুকীর্তি কাণ্ড কতটুকু জানো বৌমা? তুমি কি জানো তোমার স্বামীর প্রতি মাসে কত টাকা জুয়ার রেস ওরাতে? কি বলেন? শুধু জুয়ার রেস নয়, বাইচি বাড়িতেও। এই বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান। রাগ করছো কেন বৌমা? আমরা বলছি নাকি? ওই সবাই নিন্দে গুড়েরাই তো বলে বেড়াচ্ছে। তাই এটাও তো ভাববার বিষয়, বিবেক বাবাজি 20 লাখ টাকা এনে কেন সে 6 লাখ টাকা বলছে? আরে 1 টাকাই বা সে কি করলো? কাকা বাবু, কে কার টাকা রেসে লাগাবে না বাইজি বাড়িতে ঢালবে? আমার টাকা পেলেই হলো। তা বলছিলাম কি বৌমা, এবার তাহলে আমার টাকা শোধ দেবার ব্যবস্থা করো। কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে দেবো কাকা?
তাছাড়া আমার স্বামী তো অসুস্থ, টাকার অভাবে আমরা যে তার চিকিৎসা পর্যন্ত করতে পারছি না। এরপরে যদি আপনি চাপ দেন তাহলে। না না, চাপ দেবো কেন বৌমা? তোমরা কি আমার পর একসাথে না পারো মাসে মাসে দিয়ে দেবে? আমার আমার দয়া করি, তাই না মা লক্ষ্মী? বেঁচে গেছি। সেদিন সারা বস আমার ওই বঙ্কজ পরামর্শের সম্মুখে হয়ে খুব জোর বেঁচে গেছি। আরে বাবলি যে আমার বসের বোন, সেটা আমি বুঝবো কি করে? ওই জন্যই বলে, লোকে বলে চোরের 7 দিন তো এর আগে গৃহস্থের একদিন, তাই না মিস্টার পাঁচু ওরফে প্রেম কুমার অ্যান্ড মিস্টার সানি? সানি? হ্যাঁ হ্যাঁ, ও সানি সানি। আসলে সানিকে আসলে আমার মতোই খানিকটা দেখতে তো আমি চিনি। সানিকে খুব ভালো করেই চিনি। শাট আপ! তোমার সাহস হয় কি করে নাম ভারী আমার বোনের সঙ্গে প্রেম করতে? সাহসটা তো আপনি দিয়েছেন স্যার। সুন্দরী মেয়েদের প্রেমের টোপ ফেলে স্বীকার করে মালটাকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য আপনি আমাকে নিয়োগ করেছেন। তা কোন মালটা কার বোন সেটা আমি জানবো কি করে? তাই বলে একটা অর্ডিনারি হিরে রাঙ্কিকে তুমি তুমি চালিয়ে দিলে, একেবারে আমার বোনকে বোকা বানিয়ে চলে এলে। আমি এর জন্য খুব দুঃখিত স্যার। আপনি আমাকে যা শাস্তি দেবেন সেটা মাথা পেতেই নেবো। শাস্তি নয় পাঁচু, শাস্তি নয়। আমি তোমাকে আশাতীত পুরস্কার দেব। পুরস্কার? ইয়েস। তুমি ওইভাবে বিট্টে না করলে আমার বোনের আমি বিয়ে দিতে পারতাম না। হ্যাঁ। দেখি স্যার, পাবলিক বিয়ে হয়ে গেছে। আরে তার জন্য দুঃখে করার লাভ নেই। আগেও যেমন তুমি তোমার আমার বোনের সাথে প্রেম করতে, এনজয় করতে, এখনো ঠিক সেভাবে এনজয় করবে, প্রেম করবে। কি যে বলেন স্যার! সেদিন ওই নকল আংটিটা দিয়ে ওকে যা ঠকেছি, এরপরে ওর সামনে গেলে তো আমাকে জুতো মারবে। আরে আরে আরে, জুতো যাতে না মারে তার ব্যবস্থা আমি করছি। এই নাও অরিজিনাল একটা হীরের আংটি। এই হীরের আংটিটা তুমি বাবলি হাতে পরিয়ে দিয়ে তুমি ওকে ম্যানেজ করার চেষ্টা করবে, বুঝলে? কি বুঝলে? বুঝে গেছি স্যার, বুঝে গেছি। অফলাইনে ছোটা সিগন্যাল দিয়ে দিয়েছে, কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না। আমাকে লেলিয়ে দিয়ে আপনার ওই সংসারী বোনটা সর্বনাশ করতে চাইছেন কেন? আমি কার সাথে কি করব না করব সেটা তোমার না জানলেও চলবে। শুধু একটা কথা জেনে রাখো, আমার কাছে আত্মীয় স্বজন ভাই বোন বলে কিচ্ছু নেই। যে আমাকে প্রফিট দেবে সে আমার পাশে থাকবে, আর যে লসের খাতে রান করবে তাকে আমি শেষ করে উপরে পাঠিয়ে দেবো। বুঝলে? কি বুঝলে? বুঝলাম স্যার, আমি বুঝলাম। এটাও আমি বুঝতে পারলাম, এই লাইনে যার ব্রেন যত বেশি দামি সে কিন্তু তত বেশি। আমি হারামি দা গ্রেট। তাই ভাই বোন আত্মীয় স্বজন কাউকে আমি চিনি না। হ্যাঁ ভাই, ভাই তো পিঙ্কির খবর কি? মালটাকে এবার তুমি হ্যান্ড ওভার করো। আমি তো পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়ে বসে আছি। মালটাকে দুবাই পাঠাতে হবে। দুবাই 3 দিনের মধ্যে মালটাকে তুমি আমার ঠিকানায় নিয়ে যাবে। সেখানে আমি ওই আন করা মালটাকে আমি প্রথমে যাতে তুলবো, তারপর আমি তুলে দেবো তাকে ওই দুবাই এজেন্টদের হাতে। এ নাও 50,000 টাকা অ্যাডভান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাট রিমেম্বার only for 3 days। 3 দিনের মধ্যে পিঙ্কিকে আমার চাই। বুঝলে? কি বুঝলে? যেসে হারামি না, একবারে জাত হারামি। তা আমি কিসে কম আছি?
এই হীরের আংটিটা ঝেপে দিয়ে যদি আমি নাম পাল্টে হাওয়া হয়ে যাই। নাম পাল্টে হাওয়া হয়ে যায় মানেটা কি প্রেম? আরে ওসব তুমি কিছু বুঝবে না। আসলে আমার মতো বড় লোকের ছেলেরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নেয়, তারপর সেই লোন না শোধ করে সে গা ঢাকা দিয়ে বিদেশে পালায়। এটাই হচ্ছে ফ্যাশন। সে তুমি যা করবার করবে প্রেম, কিন্তু তার আগে আমাদের বিয়েটা কিন্তু শেষ হতে হবে। বিয়ে? হ্যাঁ, এবং সম্ভব হলে সেটা আজকালের মধ্যেই। মালটা যে টোপ ফেলে রাখি ঝোপ বিলিয়ে বসে আছে, যা হয় হবে। আজই মালটাকে নিয়ে গিয়ে বসে গেছে। কি ভাবছো প্রেম? আমি কেন তোমাকে বিয়ের জন্য এত তাড়া দিচ্ছি? আসলে আসলে আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি প্রেম। মা না ছাই, তোমার মতো বড় লোকের ছেলেদের মতি গতি বোঝা ভার। তাই তোমাকে আমার আঁচলে বাদ দিয়ে আমি এই মিথ্যে মা হওয়ার নাটকটা করতে বাধ্য হলাম। রাম ভাষা ফেসে গেলাম। এই প্রেগনেন্ট মালটাকে নিয়ে বসের কাছে তুললে আমার বস আমাকে জুতো পেটা করবে। তার চেয়ে বরং মেল লাইনেই চলে আসা বেটার। কি হলো প্রেম? তুমি বুঝি আহার খবরটা শুনে খুশি হওনি? আরে কে বলে ডার্লিং, কে বলে? আমি তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছি। আমার প্রথম সন্তান গর্ভে ধারণ করার জন্য এই হীরের আংটি আমি তোমায় উপহার দিলাম। এই স্বপ্ন না সত্যি? আমি তো কল্পনা করতে পারছি না। আরে এটা তো সবে শুরু, এখনো তোমার অনেক কিছু পাওয়ার বাকি আছে। তাহলে আমাদের বিয়েটা আজই, ওই যে কথাই বলে না শুভস্য শীঘ্রম। আজ বিয়ে, কালকে ফুলসজ্জা, তারপর হানিমুন। যাবে গো সুইজারল্যান্ড নয়তো সিঙ্গাপুর। তাই? হ্যাঁ হ্যাঁ। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া শোনা যায় এখানে নয়, শোনা যায় এখানে নয়, দুজন দুজনে হারায়। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া শোনা যায় এখানে নয়, শোনা যায় এখানে নয়, দুজন দুজনে হারায়। এই মন তোমাকে ঝিরি ঝিরি বাতাসে হাউস বোর্ডের দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ঝিরি ঝিরি বাতাসে হাউস বোর্ডের দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া। এই মন
কোথায় রেখেছো তোমার মোটা অ্যাকাউন্টের ওই লাইসেন্স সার্টিফিকেট গুলো? কার কাছে গচ্ছিত আছে ওই এলআইসির সব টাকা পত্র? বলো দাদা, বলো। ওই দাদা বলে এই শব্দটার অবদ্ধতা করিস না ভাই, তোকে ভাই বলে ডাকতে আমার লজ্জা করে। কিন্তু তোমাকে যে আমার দাদা বলে ডাকতে ভীষণ গর্ব হয় দাদা। তুমি আমার সৎ ভাই হলেও তুমি তো আমার কোলে পিঠে করে মানুষ করেছো। কাজেই তোমার অবর্তমানে তোমার সমস্ত প্রপার্টির মালিক তো আমি হব দাদা। এই জন্যই তো আমি কয়েক লক্ষ টাকা খরচ করে আমি তোমার রিপোর্ট আমি বানিয়েছি। এখন আমি যদি এলআইসি আর প্রপার্টির টাকাগুলো যদি না পাই, আমার তো ভীষণ লস হয়ে যাবে দাদা, লস। আমি বেঁচে থাকতে একটা কানা করিয়ে তুই পাবি, তুই আমাকে মেরে ফেললি। আমি মেনে ফেললাম, চারিদিকে তো আমার অজস্র দেনা। কাজেই তোমার মৃত্যু দিয়ে আমি আমার বেঁচে উঠতে চাই নতুন করে। এখনো বলো দাদা। করেন কি সাহেব, করেন কি? শালা এমন একটা আদমারা আদমিরে মাইরা খুনের দায় পড়েন কেন? আমারে কইলে তো ওয়ারে আমি বান মাইরা খালাস কইরা দিমু। বান? হ্যাঁ, বান মানে হইল গিয়া মন্তর। এই আপনারা যেমন যন্তর দিয়া কাম সারেন, তেমনি আমি কাম সারি মন্তর দিয়া। তো কোন সাহেব, ওহারে আমি কোন বান মারুম? সুগনা বান, অগ্নিবান, না মূর্ছা বান? ওসব ফিউচারকে আমি বিশ্বাস করি না। হায় আল্লাহ, কয় কি আপনি হালাই মন্তরে বিশ্বাস করেন না? তো দেখেন সাহেব, আমি ওহারে মূর্ছা বান মাইরা কেমন মূর্ছা কইরা দিতাছি। ওই দেখি আমার মূর্ছা করে দিও না, আমায় তুমি ইং বিং লাগ ঝট কা ফাটা ফা খুশমন্তর মূর্ছা চাইয়া না, যদি তুই মূর্ছা চাস তুই যাবে আসলাপা কুমন্তর। কেন সর্বধরিত অবধ হয়ে আসছে, তুই তোকে এত অন্ধকার কেন দেখছি? তাই তো, এ তো দেখছি সরস্বতী মূর্ছা গেল। তোমার মন্ত্রের এত ক্ষমতা? আরে নিজের চোখেই তো দেখলেন সাহেব। না না মিয়া সাহেব, এতগুলো দিন ও মূর্ছা গেলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। ওকে যেভাবে তুমি বাঁচিয়ে তোলো মিয়া সাহেব, তুমি যেভাবে বাঁচিয়ে তোলো, না হলে আমার ভাগ্যের চাকাটা অচল হয়ে যাবে মিয়া সাহেব, ভাগ্যের চাকাটা অচল হয়ে যাবে। আর অজ্ঞান হওয়ার কোনো দরকার নাই, ওই শয়তানটা পালিয়ে গেছে। আর তোমার কথা হতো মুর্তদার অভিনয়টা ঠিক করতে পেরেছি তো? একদম ঠিক। তোমাকে অভিনয় দেখা সাহেব তো বিশ্বাস কইরাই নিল যে আমাকে মন্ত্রের জোরেই তুমি। আমি কইছিলাম কি করতা, কেন শুধু শুধু কষ্ট পাইতেছে? তোমাকে ভাই যা চাইছে তা দিয়ে দাও। আমি মরে গেলে
আমার সম্পত্তির একটা কানা করিয়ে দেব না। তাছাড়া আমি চোখের মতো আমার সম্পত্তি আটকে রেখেছি তার জন্য। কার জন্য কর্তা? একমাত্র কাছের মানুষ যে আমায় সবচেয়ে শ্রদ্ধা ভক্তি করত, এমন দুর্ভাগ্য তাকে কিনা এদের সাথে ষড়যন্ত্র করে মৃত্যুর নাটক করে দেশ থাকতে বাধ্য করে। তার কি লীলা দেখো, যার অনেক আগেই মরে যাওয়ার কথা দেখি না আজও বেঁচে আছে, আর যার উজ্জ্বল স্বপ্ন বুকে নিয়ে বেঁচে থাকে সেও আজ আমাদের কাছে বেঁচেও। তোমার চোখে জল, তুমি আমার দুঃখের কথা শুনে কাঁদছো? সত্যি সত্যি করে বলো তুমি কে? তবে কি তুমি আমার সেই? না দাদা, এখানে আমার একমাত্র পরিচয় আমি বাংলাদেশ থেকে পালিয়ে আসা বৃদ্ধ মুসলমান তাহের আলী। তাহের আলী? ওই 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 কারা যেন এদিকে আসছে। আপনি আপনার ঘরে গিয়ে অজ্ঞান হওয়ার ভাঙ করে শুয়ে পড়ুন। যান যান যান, কুইক কুইক। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন সবসময় তোমাকে রক্ষা করে। ভগবান ভগবান নেই দাদা, ভাগ্যের ফেরে পড়ে আজ ভগবান আজ একটা আস্ত ভূত হয়ে গেছে। ভূত। আজকের এই বিজ্ঞানের যুগে ভূত পেট ব্রহ্মাদৈত্য বলে কিছুই নেই, সব তোমাদের মন গড়া আর লোক ঠকানো বিজনেস। ঠিক কইছেন জামাই সাহেব, তবে আমরা লোক ঠকাইলো আপনাকে মতো নিজেরে ঠকাই নাই। এতদিন দেখে আইতাছি পোলারাই মায়াদেরকে বিয়ে কইরা নিজের ঘরে লইয়া যাচ্ছে, আর এখন দেখতাছি মায়ারাই পোলাদেরকে বিয়ে কইরা এই ষাঁড়ের মতো পোষ মানাইয়া রাখছে। অসহ্য। এক এক সময় মনে হয় রাস্কেলটাকে। না 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 না, ও তো ভুল কিছু বলেনি। সত্যিই তো বিয়ের পর বাবলির ঘরে এইভাবে পড়ে থাকাটা আমার একদম উচিত হয়নি। আজই আমি বাবলিকে নিয়ে ফিরে যাব। কিন্তু বাবলি কি আমি আজই চলে যাব? কিছুতেই ও বাড়িতে যাব না। এ তুমি কি বলছো বাবলি? বিয়ের পর সব মেয়েদের তার শ্বশুর বাড়ি থাকতে হয়, আর এটাই তো অলিখিত নিয়ম। ওসব নিয়ম জানি না, আমি জানি। প্লিজ বাবলি, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। চলো না বাবলি, আমরা দুজনে গিয়ে একসাথে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিই। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি ও বাড়িতে আমাকে কেউ মেনে নেবে না। আমি ও বাড়িতে গেলে তারা যদি আমাকে অপমান করে? করবে না বাবলি, আমি তোমায় কথা দিচ্ছি। আমার বাবা একজন আত্মভোলা মানুষ, তিনি তোমাকে সানন্দে বরণ করে নেবেন। আর আমার মা, মমতাময়ী মা, কখনোই তোমার তার মমতার আসন থেকে বঞ্চিত করবে না। আর আমার স্নেহময়ী বৌদিও তোমাকে তার কাছে টেনে নেবে বোন বলে। আর আমার দেবতুল্য সহজ সরল দাদা। গাধা? তুমি আসলেই একটা আস্ত গাধা। হ্যাঁ, তাই তো হাঁদার মতো বাবা মা বৌদি সবাই সাথে পুরনো সম্পর্কগুলোকে টেনে আনতে চাইছো। কি বললে? আরে বাবা, যাদের সাথে এতদিন ধরে সম্পর্ক ছিন্ন হয়ে আছে তাদেরকে কেন তুমি তাদের সাথে সম্পর্কটা ছিন্ন একেবারে করে দিচ্ছ না? নগ্ন সুখের নেশায় তোমার মদিচ্ছন্ন হলেও আমি আমার মা বাবা দাদা বৌদির সাথে কখনোই সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবো না। আর তাতে তুমি যেতে না চাইলেও আজ আমি বাড়ি ফিরে যাব। তুমি এখন বিলাস, বাবলিকেও সঙ্গে নিয়ে যাবে।
ছোটদা, তুই আমাকে ওর সাথে যেতে বলছিস? হ্যাঁ রে বোন, তুই নিজে না গেলে কেমন করে দেখবি ওর ভোলা বাবার আত্মহংকারের গরিমা? কেমন করে বুঝবি ওর মমতাময়ী মায়ের মমতাহীন রূপ? দাদা, আচ্ছা ছোটদা, তুই কি বিলাসের বাড়িতে গিয়েছিলিস? হ্যাঁ রে বোন, আমি গিয়েছিলাম। আমি জানি এইভাবে তোর বিয়েটা দেয়া আমার একেবারে উচিত হয়নি, সেই জন্যই তো আমি গতকাল বিলাসের বাড়িতে আমি গিয়েছিলাম ওর বাবা মার কাছে ক্ষমা চাইতে। কি বললো ওর বাবা? সেই কথা শুনলে তুই সহ্য করতে পারবি না রে বোন। তার চেয়ে ওরা যদি আমাকে দুগালে দুটো জুতো মারতো, এইভাবে এত বড় অসম্মানিত হবে? ছোটদা, আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। তোমার এই অন্ধবিশ্বাস তোমার চরম সর্বনাশ থেকে এনেছে বিলাস। তুমি কি জানো, এই কয়েকটা দিন তুমি বাড়িতে না থাকার জন্য তোমার ওই বর্দা বাড়িটাকে বিক্রি করার প্ল্যান করছে? মিথ্যে কথা। দাদা আমার কাছে সাক্ষাৎ ভগবান। ভগবান না বেঈমান, তার উপযুক্ত প্রমাণ আমি সঙ্গে করে এনেছি। এই কে আছিস, ওই ভদ্রলোককে এখানে পাঠিয়ে দে। কি সেই প্রমাণ? আর কেই বা দেবে সেই প্রমাণ? আমি এই অবাজন সিদ্ধিরাম সাউ। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। একই সিদ্ধিকাতা, তুমি এখানে? বাঁচাও বাবাজি, বাঁচাও, তোমার দাদার কুকীর্তির হাত থেকে আমায় তুমি বাঁচাও। আমি অনেক খুঁজে খুঁজে তোমাদের কাছে এসেছি। দাদার কুকীর্তি মানে? লজ্জার কথা কি আর বলবো বাবাজি, তোমার দাদার অনেকগুলো বদ নেশার কারণে তার অনেক টাকা দেনা হয়ে যায়। তাই তো তোমাদের ঘর বাড়ির দলিল বন্ধক রেখে আমার কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়ে। মিথ্যে কথা। দাদা যে 20 লাখ টাকা ধার নিয়েছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? কেন থাকবে না বাবাজি, এই দেখো, এই তো সেই সাদা কাগজে সই করে তোমার দাদা টাকাটা নিয়ে এসছে। ঠিক আছে, বলবো কেন বাবাজি, তোমরা কি আমার পর? দেখি আমি কি দেখছি? এতদিন যাকে আমি ভগবান বলে শ্রদ্ধার আসনে বসে পুজো করে এসছি, আমার সেই ভগবান কিনা বেঈমান হয়ে আমার বিশ্বাসের স্বর্গটাকে ভেঙে চুরমার করে দিল। কেন কেন এরা হলো? কেন? এর জবাবটা তো তোমার দাদাই দিতে পারবে। দাদা? হ্যাঁ, তুমি দুহাতে তোমার দাদার কলার চেপে ধরে তার গালে দুটো জুতো মারতে মারতে এর জবাব তুমি চাইবে। আমার পুরাঙ্গা ভাইকে তো কারণে দুটো জুতোর বাড়ি মেরে নেবে বাবাজি। হ্যাঁ, মারবো। সে যদি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে আমি এই পায়ের জুতোগুলো খুলে তার গালে বসিয়ে বলবো, বলো বেঈমান, কোন স্বার্থের খিদে মেটাতে তুমি আমাদের এতগুলো মানুষের স্বপ্নকে বিক্রি করে দিলে? কোন লোভের খিদে মেটাতে আমাদের সবাইকে তুমি পথে বসিয়ে দিলে? উত্তর দাও বেঈমান, উত্তর দাও, উত্তর দাও। আমার স্বপ্ন মাটিতে লুটাক, আধারক চিরসাথী। তোমার স্বপ্ন মহলে চলুক হাজার আলোর বাতি। সাত মহলা রানী হও তুমি, এই কামনাই করি। আর দুঃখ সাগরে ভাসাইয়া আমি আমার জীবন তরি। তুমি কি করলে ছোটদা বাবু? যে ছবিটা এতদিন বুকে আগলে রেখেছিলে, সেই ছবিটা আজ তুমি ছিঁড়ে ফেলে দিলে। যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তার ছবিটা আঁকায় আমি বুকের মধ্যে ধরে রেখে কি লাভ হরিদা? হারিয়ে গেছে মানে? তবে কি ওই দিদিমণিকে তুমি? হ্যাঁ হরিদা, ঝিলিককে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, আর একটা দিনও ওকে আমি না দেখতে থাকতে পারতাম না। সেই জন্যই তো ওর ছবিটাকে আমি সবসময় বুকের মধ্যে ধরে রাখতাম। এ কথা তুমি আগে বলনি কেন ছোটদাদা বাবু?
তাহলে বৌদিমণিকে বলে তোমাদের বিয়ে। না হরিদা না, তোমরা সবাই চাইলো ওই ঈশ্বর যে আমাদের মিলন চাইনি, তাই তো আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ঝিলিক আমার জীবন থেকে হারিয়ে গেছে। যে মেয়ে তোমাকে ভালো না বেসে শুধুমাত্র তোমার যোগ্যতাকে ভালোবেসেছিল, তার জন্য তুমি কাঁদছো। ওই মেয়ে তোমার জীবন থেকে সরে গিয়ে তোমার মঙ্গলই হয়েছে। ওই মেয়েটা তোমাকে একটুও ভালোবাসে না। কিন্তু আমি তোকে সত্যিকারে ভালোবাসতাম। ওকে নিয়ে আমি কত স্বপ্নও দেখেছিলাম। আজ আমার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। ছোটবাবু যেও না, কথা শোনো। হে ভগবান, এখন আমি কি করি? সবাই যদি এক একটা সমস্যায় জড়িয়ে পড়ে, তাহলে এই সংসারের কথা কে ভাববে? এসো এসো প্রেম, এসো। এই হলো আমাদের বাড়ি। কি দিদিমণি, তুমি কি সাজে ছেড়েছো? সঙ্গে কি কে? আমার বর্গ হরিদা, ওকে আমি বিয়ে করেছি। দিদিমণি, বিয়ে করার আগে বাড়িতে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? তোমার মা বৌদিমণি কত কষ্ট পাবে বলো তো? বেশি জ্ঞান দেবে না তো, চাকরের মতো থাকবে। এতদিন এ বাড়িতে চাকরের কাজ করলেও কেউ কখনো আমার চাকর বলে মনে করেনি। আর আজ কিনা তুমি, না তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, আমি তো এ বাড়ির চাকর, কাজের লোক। কাজ করা ছাড়া এ বাড়ির ভালো মন্দ ভাববার কোনো অধিকার নেই। বাড়িতে পা না দিতেই মুড টপ করে দিল। তুমি ওর কথা কিছু মনে করো না প্রেম। আরে না, মনে করবো কেন? আমি তো এবারের গেস্ট, 2-4 দিন এখানে থেকে আবার চলে যাব। এখানে থাকতে তোমার ভীষণ কষ্ট হবে। আরে দূর, কষ্ট কোথায়? শ্বশুর বাড়ি বলে কথা। মেয়েদের কাছে যেমন শ্বশুর বাড়ি স্বর্গ, আর ছেলেদের কাছে শ্বশুর বাড়ি হচ্ছে স্বর্গের নন্দন কানন। আমি না ভীষণ টেনশনে ছিলাম। তুমি অত বড় বাড়ির ছেলে, এই আমাদের ছোট বাড়িতে থাকতে যদি তোমার খুব কষ্ট হয়। এসো প্রেম, এসো বাড়ির ভেতরে। এটা কোনো সঙ্গের রঙ্গমঞ্চ নয় যে সং সেজে রং ঢং করে এসে বেড়াবে। এটা কেবল ভদ্রলোকের বাড়ি, তাই এখানে শুধু ভদ্রলোকেরাই প্রবেশাধিকার পায়। বাবা, তুমি আমাকে চিনতে পারছো না বলে কথা বলছো। আমি তোমার মেয়ে পিঙ্কি বাবা। আমি বিয়ে করেছি। কি বললি? তুই বিয়ে করছিস? আজকালকার দিনে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক টাকা খরচ হয়। সে টাকা খরচা করার সামর্থ্য তোমার কোথায় বাবা? দাদা পাগল, মেজদা নিরুদ্দেশ, হার। আর তোর বাপটা তো বেঁচে থেকেও মরে গেছে, তাই না রে মা? বাবা, তাই তো বাপের সামান্য কটা টাকা বাঁচানোর জন্যে বাপের সারা জীবনের সম্মানটাকে তুই জলাঞ্জলি দিয়ে এলি। ঠিক করেছিস মা, ঠিক করেছিস। বাপ মায়ের উপযুক্ত মেয়ে হয়ে উপযুক্ত কাজে তুই করেছিস। কি হয়েছে? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। আরে কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদিনি চেতনা, কাঁদিনি। আমি আনন্দ করছি। আমাদের একমাত্র মেয়ে বিয়ে করে জামাই এনেছে, ঘর জামাই। বরণ করে নাও চেতনা। ঘর জামাইকে বরণ করে নেব মানে? ঘর জামাই কেন বলছো বাবা? আমরা তো মাত্র 7 দিন এখানে থাকবো, তারপর এখান থেকে চলে যাব। চুপ কর, তোমাকে চুপ কর। মরে যেতে পারিস নি, বিষকে মরতে পারিস নি তুই। বেরিয়ে যা এখনই, তুই এই গরমের পরকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। বেশ, আমি চলেই যাচ্ছি বাবা। আর
আমাকে নিয়ে তুমি হোটেলেই উঠবে, চলো চলো। ঠাকুরজি, কার উপরে অভিমান করে তুমি চলে যাচ্ছ? বাবা মায়ের উপরে? বৌমা, তোমাদের এই হঠাৎ বিয়েটা কিন্তু বাবা মা কিছুতেই মেনে নিতে পারছে না, তাই দুঃখ পেয়েছে বলে না হয় দুটো কথা বলেই ফেলেছে, তার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? বৌমা, আচ্ছা আপনারা কি বলুন তো, বাড়ির মেয়ে জামাই শ্বশুর বাড়িতে আশ্রয় না নিয়ে ওই হোটেলে গিয়ে আশ্রয় নেবে? আর এই কথাটা যদি পাড়া প্রতিবেশীরা জানতে পারে তাহলে আমাদের সম্মান থাকবে? আমি ঠিক এই কথাটাই তিনকে বোঝাতে চেয়েছিলাম। এই বাড়ির জামাই হিসাবে আপনাদের মান সম্মানটা রাখাটা আমার দায়িত্ব। 7 দিন কেন, 5 স্টার হোটেলে আমরা অল টাইম একটা রুম বুক করে থাকি। ওটা বুক করাই থাক, তোমরা আপাতত আমাদের বাড়িতেই থাকবে। বৌমা তুমি কিন্তু না বাবা না, আর কিন্তু আপনারা আপত্তি করবেন না। যাও ভাই, বাবা মাকে প্রণাম করে আশীর্বাদ নাও। ওসব প্রণাম টনাম আমাদের ইংল্যান্ডে চলে না। তো আপনারা যখন বলছেন এটা আপনাদের কালচার, তো ঠিক আছে। থাক বাবা জীবন, যেটা তোমার কালচারে নেই সেটার অপব্যবহার নাই বা করলে। ঠাকুর জামাইকে নিয়ে তুমি ভেতরে যাও ঠাকুরজি। তাই যাচ্ছি বৌদি, এসো এসো প্রেম, এসো ভেতরে এসো। এ তুমি কি করলে বৌমা? কেন তুমি ওদের এত প্রশ্রয় দিলে? প্রশ্রয় নয় বাবা, ঠাকুরজি তার ঠিক মতো জীবন সঙ্গিনী বেছে নিতে পেরেছে কিনা সেটা কিন্তু আমাদের জানার দরকার। আর তাই জন্য ওই ছেলেটার হাত ধরে চলে যেতে না দিয়ে এই বাড়িতে আমি ওদেরকে রেখেছি, যাতে আমি জানতে পারি ঠাকুরজি যেন কোনো বিপদে না পড়তে পারে। বৌমা, ওর বিপদ নিয়ে আমি ভাবছি না বৌমা, ওর বিপদ নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি আমার বিবেকের কথা। কেন কেন তুমি তোমার গয়নাগুলো বিক্রি করে তুমি আমার বিবেকের অপারেশনের ব্যবস্থা করছো না? মা, কিন্তু কবে আবার আমার বিবেককে আবার আগের মতো সুস্থ অবস্থায় দেখবো? কবে আমার বিবেক আবার আমাকে বাবা বলে ডাকবে বৌমা? কবে আমার খোকা আমাকে মা মা বলে আমাকে বুকে জড়িয়ে ধরবে বৌমা? মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। খোকা, মাতা, তুমি যে জননী, তুমি ভগবতী, তুমি মা মহীয়সী। আর আমি বুঝি তোর কেউ নয় খোকা? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা যে সর্বদেবতা, পিতৃ নাম সদা জপ, পিতা মাতা মোর রবি শশী। শুনতে পাচ্ছ? দেখো আমার বিবেক না ঠিক সুস্থ হয়ে উঠেছে, আবার আমাদের আগের মতো চিনতে পারছে। দেখো, চিনবেই তো চেতনা, বাম্মাকে কেউ বেশি দিন ভুলে থাকতে পারে? তাই তো দেরিতে হলো আমাদের বিবেক আবার আমাদের চিনতে পেরেছে। আমি আপনাদেরকে বিন্দু মাত্র চিনতে পারছি না। বিবেক, তুই কি তাহলে এতক্ষণ আমাদের সঙ্গে যা যা করলি বাবা? সেটা তো লক্ষ্মী আমাকে শিখিয়ে দিয়েছিল। কি গো, আমি তোমার শেখানো কথাগুলো ঠিক মতো বলতে পারছি না? আপনারাই বলুন না, আপনারা আমার ব্যবহারে খুশি হয়েছেন তো? তুমি চুপ করো, তুমি চুপ করো। খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কায়াকে না পেয়ে ছায়াকে দেখে যেমন মানুষ খুশি হওয়ার জন্য অনেক চেষ্টা করে, তেমনি আমরাও তেমনি খুব খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমি কিন্তু খুশি হতে পারলাম না বৌমা। আমি খুশি হব সেদিন যেদিন আমার বিবেক সত্যি সত্যি আমাকে মা মা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে বৌমা। আর তার ব্যবস্থাটা তোমাকেই করতে হবে। তাই বলছি যত শীঘ্র সম্ভব ওই গয়নাগুলো বিক্রি করে তুমি আমার বিবেকের অপারেশনের ব্যবস্থা করো মা, ব্যবস্থা করো। কেমন করে করবো মা, কেমন করে করব? আমার সেই শেষ সম্বলটুকু যে আমি অনেক দিন আগেই আমি বিকিয়ে ফেলেছি,
তাই তো আজ আপনাদের লক্ষ্মী নিঃস্ব রিক্ত সর্বহারা। না লক্ষ্মী না, এসব কথা একদম বলতে নেই। লক্ষ্মী হলো অন্নপূর্ণা, লক্ষ্মীর ঝাঁপি থাকে সর্বদা ধনরত্নে পরিপূর্ণা। আচ্ছা আচ্ছা, কবে কবে তুমি সুস্থ হয়ে আবার আগের মতো তুমি অফিসে যাবে বলো তো? এই সংসারের বোঝা যে আমি আর বলতে পারছি না, আমি যে অসহায় হয়ে পড়ছি গো। এই দেখো আবার তুমি কাঁদছো, তুমি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। এই দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি আবার আগের মতো একেবারে সুস্থ হয়ে যাব। তুমি এবার থেকে ওই ভদ্রলোক ভদ্রমহিলাকে আমি বাবা মা বলে ডাকবো, কেমন? আর আমি রোজ অফিসে যাব। আচ্ছা আচ্ছা লক্ষ্মী, আমার অফিসটা ঠিক কোথায়? দেশের মাঠে, নাহলে জুয়ার থেকে। যেখানে অফিসার সেজে হাজার হাজার টাকা ওড়ানোই তোমার ডিউটি। ঠাকুরপো, তুমি এসেছো, তুমি কোথায় ছিলে এতদিন? আমরা যে তোমার জন্য। থাক, আমার জন্য তোমাদের না ভাবলেও চলবে, কারণ তোমার মতো চশম ঘুরবে আজ আমি ভালোভাবে চিনে ফেলেছি। ইহারে ভদ্রলোক মনে হলো মুখের ভাষা ছোট লোকের অধম। এই আগন্তুকটা কে লক্ষ্মী? ও বাবা, নিজের নজরটাকে এতটাই খাটো করে ফেলেছো যে তুমি আজ আমাকেও চিনতে পারছো না। আমার বেহায়া দাদাটা স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে তার ছোট ভাইকে সে চিনতে পারছে না। ঠাকুরপো, এই নির্লজ্জ মানুষটা তার নিজের ভাইকে সে চিনতে পারছে না। নিজের সমস্ত গয়না বিক্রি করে তোমার সৌভাগ্যের সোপানটাকে সে তৈরি করে দিয়েছে, তাকে কি তুমি চিনতে পারছো বিলাস বাবু? তাকে চিনতে না পারলেও তোমার মতো বেঈমানকে আমি ঠিক চিনতে পেরেছি, যে গোপনে এই বাড়ির দলিল বন্ধক রেখে আমাদের সবাইকে পথে বসানোর প্ল্যান করেছে। এসব মিথ্যে কথা তোমাকে কে বলেছে ঠাকুরপো? মিথ্যে নয়, সিদ্ধিরাম তার সমস্ত প্রমাণ আমাকে দেখিয়েছে। এই বেঈমানটা তার কাছ থেকে এই বাড়ির দলিল বন্ধক রেখে সাদা কাগজে সই করে 20 লাখ টাকা নিয়ে এসেছে। চুপ করো ভাই, চুপ করো। এসব কথা বাবা জানতে পারলে যে মহা অনর্থ হয়ে যাবে। সব কথা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো ঠাকুরপো। এই সবটাই হচ্ছে ওই সিদ্ধিরাম সাহের ষড়যন্ত্র। ষড়যন্ত্র? ষড়যন্ত্র তো তোমরাই করেছো, তাই তোমাদের দুজনকে আমি পুলিশে দেব। ইয়েস, পুলিশ। তার আগে বলো শয়তান, এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো? কোন জুয়ার আড্ডায় ফেলে এসেছো? কোন রেসের মাঠে কত টাকা উড়িয়েছো? নাকি কোনো ফাইজি মহলে গিয়ে টাকাতে তোমার সমস্ত টাকা নষ্ট করেছো? প্লিজ! ও এসব কি বলছে? আমি নাকি রেসের মাঠে টাকা উড়িয়েছি? আমি নাকি বাইজি মহলে গিয়ে আবার চরিত্র? তুমি একটু শান্ত হও, তুমি অসুস্থ। সুস্থ হতে দেবে না লক্ষ্মী। এখানকার অসুস্থ পরিবেশ কিছুতেই জেগে উঠতে দেবে না আমার বিস্তৃতির অন্ধকারে তলিয়ে যাওয়া ঘুমন্ত স্মৃতিগুলোকে। আবার আমি হারিয়ে যাব চেনা মানুষের ভিড়ে, অচেনা অতিথির মতো আমি সবার কাছ থেকে হারিয়ে যাব। না গো, আমি কিছুতেই তোমাকে আমি হারিয়ে যেতে দেব না। আবার আমি তোমাকে আগের মতো সুস্থ করেই তুলবো। ঠাকুরপো, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি ঠাকুরপো, এ নিয়ে তুমি আর কোনো অশান্তি করো না। তোমার দাদা যে সত্যি সত্যি অসুস্থ। অসুস্থতার ভান করে
কোনো ফায়দা হবে না। একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমি বাবলিকে বিয়ে করে তাদের বাড়িতেই আছি। তুমি বাবলিকে বিয়ে করেছো? তুমি তো বাবলিকে নিয়ে আমাদের বাড়িতে এসো না ভাই। আসবো, তবে বাবলিকে সঙ্গে করে নিয়ে নয়। আমি আসবো এই বাড়ির ভাগ নিতে। আর তা যদি না পাই তাহলে পুলিশকে দিয়ে তোমাদের ওই দুজনে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে আমি থানায় নিয়ে যাবো। না ঠাকুরপো, না যেও না। আমি তোমার কাছে, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি যেও না, তুমি যেও না। বাড়ি নিয়তি বা, যার উপরে ভরসা করে আমি আমার নিজের সর্বস্ব সবকিছু শেষ করে দিয়েছি, আর সেই আমাকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিল। ওগো ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব, কি করব, আমাকে বলে দাও। কেঁদো না বৌমা, কেঁদো না। এই যুগের চোখের জলের কোনো দাম নেই। কি কাকা বাবু, আপনি এই সময়? তা বিবেক বাবাজি কেমন আছে বৌমা? তার 20 লাখ টাকা নেওয়ার কথাটা মনে আছে তো? কাকা বাবু, তার কোনো কিছু মনে পড়ছে না। ব্রেন অপারেশন না করলে তার কোনো স্মৃতি ফিরে আসবে না। তাহলে অপারেশনটা করে নিলেই পারো। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো কাকা? কে দেবে আমাকে এতগুলো টাকা? বৌমা, তুমি চাইলে আমি একটা চাকরির ব্যবস্থা করতেই পারি। আমার একটা চেনা জানার ভদ্রলোকে ফিজিওথেরাপির সেন্টার আছে। সেখানে কাজের লোকের জন্য কিছু মহিলা দরকার। তুমি যদি কাজ করতে চাও তাহলে জানিও। আসলে আমরা তোমাদের প্রতিবেশী, তা তোমাদের ভালোর জন্যই বলছি। তোমরা কি আমার পর? আচ্ছা চলি। হরি কৃষ্ণ হরি হরি। না 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 না, এই বাড়ির সম্মান আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি কিছুতেই চাকরি করতে যেতে পারবো না। কিন্তু আমার স্বামীর অপারেশনের টাকা আমি কোথায় পাবো? আর এই কাকার 20 লাখ টাকাও বা আমি কেমন করে দেব? অভাবে জর্জরিত সংসারটাকে আমি কেমন করে চালাবো ঈশ্বর? হয়তো একদিন বাবা বলবে, বৌমা আমার ওষুধটা শেষ হয়ে গেছে, ওষুধটা আনার ব্যবস্থা করো। বাবা! বৌমা, সংসারে চাল ডাল যে বাড়ন্ত মা, চাল ডালগুলো না আনলে সবাই যে উপোস করে থাকবো মা। মা! ভীষণ যন্ত্রণা, অসহ্য যন্ত্রণায় মাথাটা ঝিরে যাচ্ছে। এবার বোধহয় আমি সত্যি সত্যি বদ্ধ পাগল হয়ে যাব। না! এতগুলো মানুষের স্বপ্ন আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। ওগো ঈশ্বর, তুমি বলে দাও আমি কি করব, বলে দাও। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকব না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকব না। সামনে এগিয়ে চলার নাম জীবন।
তার যতই কালো একটাই চাঁদ অনেক বড়, ফাটে না তার যতই কালো